24 বছর, 24টা বছর ধরে একটা দল ক্ষুধার্ত। 24টা বছর ধরে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের মিশন হেক্সা কমপ্লিট করতে পারছে না। 2002-এর পরে 6, 10, 14, 18, 22 কোনোবারই কিন্তু শিরোপার কাছাকাছি পর্যন্ত যেতে পারেনি বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। এইবারে যখন নাকি বিশ্বকাপের দলটা তারা ঘোষণা করলো, কার্লো আনচেলত্তি যখন নাকি রিও ডি জেনেরোতে তার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা অ্যানাউন্স করলো, সেখানে অনেক ধরনের কন্ট্রোভার্সি কিন্তু রয়েছে, আবার সেই সাথে অনেক বড় চমকও কিন্তু রয়েছে। এই বিশ্বকাপে ব্রাজিলের হেক্সার মিশনের 2026 বিশ্বকাপটা ইউএসএ, মেক্সিকো এবং কানাডাতে যেই ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে, সেখানে কি ব্রাজিল তাদের সেই মিশন হেক্সা কমপ্লিট করতে পারবে কিনা, এবং এই দলে আসলে কারা কারা রয়েছেন, কেন আছেন এবং কারা কারা নেই, কেন নেই, সাথে এই ব্রাজিলের স্কোয়াডটার স্ট্রেংথ কোথায় এবং উইকনেস কোথায়, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে আলোচনা। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। ব্রাজিল কি মিশন হেক্সা কমপ্লিট করতে পারবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে? ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপ জার্নিটা কিন্তু একেবারে স্মুথ ছিল না। নর্থ আমেরিকান এ অঞ্চলের কোয়ালিফায়ার থেকে যখন নাকি ব্রাজিল এবারে ওয়ার্ল্ড কাপে ডিরেক্টলি কোয়ালিফাই করতে পারবে কিনা, একটা সময়ে কিন্তু দরিবাল জুনিয়রের সেই ব্রাজিল টিমের উপরে স্ট্রং ডাউট ছিল। তাও কি 5th পজিশনে থেকে কিন্তু তারা কোয়ালিফাই করে এই ওয়ার্ল্ড কাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ডন কার্লো যখন নাকি এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা ঘোষণা করলেন, এই 26 জনের স্কোয়াডটার 26 ওয়ার্ল্ড কাপে যে ব্রাজিল যাচ্ছে, সেই ব্রাজিলের স্কোয়াডটা কেমন হলো, সেইখানে নেইমার কিভাবে করে ঢুকে গেলেন। নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের যে একটা ক্রেজিনেস রয়েছে বা একটা উন্মাদনা কাজ করে, সেইটাই কি মূল বিষয় ছিল কিনা। সেই শেষবারের মতন তিনি যখন নাকি 2023 সালে খেলেছিলেন, তারপরে কখনোই ব্রাজিল দলে নেইমার খেলতে পারেননি। সরাসরি এসে এই বিশ্বকাপ স্কোয়াডে তিনি জায়গা করে নিয়েছেন। যখন নাকি মাঝখানে অনেকবার হাইপ উঠেছিল যে এই সময়ে হয়তো বা নেইমারকে নেওয়া হবে, ওই সময়কে নেইমারকে নেওয়া হবে, কিন্তু আনচেলত্তি নেইমারকে কোনোভাবেই কনসিডার করেননি। ফাইনালি কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রেখেছেন নেইমারকে জায়গা দিতেই কিন্তু আরেকজনের কপাল পুড়েছে, বা আরেকজন যার আইডল ছিলেন নেইমার। আমি কথা বলছি চেলসির ফরওয়ার্ড জোয়াও পেদ্রোর কথা। জোয়াও পেদ্রো যে থাকবেন এইটা একেবারে নিশ্চিত করে বলে দেওয়া যাচ্ছিল। ব্রাজিলের ওই নাম্বার 10 পজিশনটাতে আমরা যখন নাকি দেখেছিলাম 2018 বিশ্বকাপে খেলেছিলেন গ্যাব্রিয়েল জেসুস, 2022-এ খেলেছেন রিচার্লিসন, এবং 2026-এ কিন্তু খেলার কথা ছিল লিখিতভাবে। সবাই যারা ফুটবল ফলো করে আমরা ভেবেছিলাম যে জোয়াও পেদ্রোকেই রাখা হবে, কিন্তু চমক হিসেবে আসে জোয়াও পেদ্রোর আইডল হচ্ছে নেইমারকে নিয়েই কিন্তু তিনি কয়েক সপ্তাহ আগে একটা কোট করেছিলেন যে নেইমারকে তিনি ব্রাজিলের দলে দেখতে চান। নেইমার তো আসলেন, কিন্তু কপাল পড়লো জোয়াও পেদ্রোরকে রাখতে পারেননি। এটা কি সবচেয়ে বড় সেটব্যাক হতে যাচ্ছে কিনা ব্রাজিলে, সেটা কিন্তু সময় বলে দিবে। তবে সব কথা শুরু করার আগে চলেন ব্রাজিলের স্কোয়াডটা কেমন হলো, কারা কারা সেখানে জায়গা পেয়েছেন, সেটা একটু যদি দেখে নিতে পারি আমরা, তাহলে বুঝতে পারবো এই স্কোয়াডটার ডেপথ কীরকম, এই স্কোয়াডটার স্ট্রেংথের জায়গা কতটুকু আছে বা কোথায় কোথায় আছে, এবং উইকনেস কোথায় কোথায় দেখা যাচ্ছে। প্রথমে যদি গোলকিপার কারা রয়েছেন দেখি, তাহলে অ্যালিসন বেকার রয়েছেন, এডারসন রয়েছেন এবং ওয়েভারটনকে রাখা হয়েছে। এখানে কিন্তু ওয়েভারটনকে যে রাখা হয়েছে, অনেকে কিন্তু বেন্টোর কথা বলছিলেন, বাট আসলে থার্ড গোলকিপার ফার্স্ট চয়েস হিসেবে এলিসন বেকারই থাকবেন, খেলবেন। যদি ইন কেস কোনো ম্যাচে দরকারও পড়ে এডারসনকে সেখানে খেলানো হবে, বাট আসলে সেখানে কোনো আমি সুযোগ দেখছি না থার্ড গোলকিপারের। সো বেন্টোর থাকা বা না থাকা নিয়ে কিন্তু এতটা কোনো প্রবলেম হয়তো হবে না। এরপরে যদি ব্রাজিলের ডিফেন্স লাইনে কারা কারা রয়েছেন সেইটা যদি একটু দেখি, তাহলে কিন্তু এখানে কিছু জিনিস অনেক স্পষ্টভাবে বের হয়ে আসবে। ব্রাজিলের সেন্টার ব্যাক যতটা স্ট্রং, ব্রাজিলের দুই পাশের কিন্তু ফুল ব্যাক অনেকটাই দুর্বল, ফর্মহীনতায় কিন্তু রয়েছে। এখানে চমক হিসেবে কি কেউ আছেন নাকি অ্যাজ এক্সপেক্টেড যাদের থাকার কথা ছিল তারাই আছেন? এখানে কিন্তু একটা বড় নাম মিসিং, এডুয়ার্ড মিলিতাও। তিনি কিন্তু এই স্কোয়াডে নেই ইনজুরির কারণে। সব থেকে ভরসার বা নির্ভরতার একটা নাম ছিল কিন্তু মিলিতাও, তাকে কিন্তু এই স্কোয়াডে দেখা যাচ্ছে না। তবে ডিফেন্স লাইনে কারা কারা রয়েছেন আমরা যদি একটু দেখে নেই, ডিফেন্স লাইনে কিন্তু রয়েছেন মার্কুইনিয়াসের মতন প্রোভেন পারফর্মার, সাথে রয়েছেন ওয়েসলি রোমার প্লেয়ার, ড্যানিয়েলো রয়েছেন, অ্যালেক্সান্ড্রো রয়েছেন, গ্যাব্রিয়েল রয়েছেন আর্সেনালের, সাথে রয়েছেন রজার আইভানেজ এবং লিও পেরেরা,
ডগলাস স্যান্টোস এবং ব্রেমার। মার্ক উইনোজ এবং গ্যাব্রিয়েল তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবেন। দুইজনই কিন্তু টপ ফর্মে রয়েছেন। গ্যাব্রিয়েল সেরা নাকি মার্ক উইনোজ সেরা, সেই প্রশ্নটা কিন্তু আসতেই পারে। সো ব্রাজিলের সেন্টার ব্যাকের দায়িত্বে যে এই দুইজন থাকবেন সেটা কিন্তু একেবারে নিশ্চিত। লেফট সাইডে কি অ্যালেক্স স্যান্ড্রোকে খেলানো হবে? স্যান্ড্রোর কি ফর্ম সেরকম রয়েছে? এইখানটা কিন্তু খুবই একটা চিন্তার জায়গা থাকবে ব্রাজিলের। রাইট সাইডে কে খেলবেন? ওয়েসলি খেলবেন নাকি ড্যানিলো খেলবেন? ব্রাজিলের এই দুই ফুল ব্যাক নিয়ে কিন্তু ব্রাজিলের একটা কনসার্নের বিষয় থাকবে। তারপরে চলে যাব ব্রাজিলের মিডফিল্ডে। ব্রাজিলের মিডফিল্ডটা আসলে কিভাবে কাজ করবে, কোন ফরমেশনে অ্যানচেলত্তি আসলে খেলাবেন? আমার কাছে মনে হয় যে 4-2-3-1 এই ফরমেশনে হয়তো বা অ্যানচেলত্তি আগাবেন। যদি সেই 4-2-তে যান সেখানে তো বা কাসেমিরো এবং ব্রুনো গিমারেস এই দুইজনই ব্রাজিলের মোস্ট অফ দ্য ম্যাচে স্টার্ট করবেন এবং এই দুইজনের কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। সাথে এই দুইজনের উপরে কিন্তু ভরসা করা যায়, কারণ এই দুইজনের মধ্যে দুইজনেরই কিন্তু খুব দুর্দান্ত একটা মৌসুম কেটেছে। যদি আপনি ব্রুনো গিমারেজের কথা বলেন তাহলে গ্রিমারেসের কিন্তু নিউক্যাসলের হয়ে খুবই চমৎকার একটা সিজন কেটেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাসিমিরোর কথা যদি বলি, ইন্টার মায়ামিতে এখন যাচ্ছেন, বাট ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে কিন্তু দুর্দান্ত একটা ফর্ম বা একটা সিজন কাটিয়েছেন তিনি। ডন কার্লো কিন্তু লুকাস পাকেতার উপরে ভরসা করেছেন, যেটা কিনা একটা বলতে পারেন আশ্চর্যজনক বিষয়, বাট তারপরেও কিন্তু তিনি লুকাস পাকেতাকে এই টিমে রেখেছেন। সাথে ফ্যাবিনো রয়েছেন, আর একজন হচ্ছেন ড্যানিলো স্যান্টোস। সো হয়তোবা তিনি ব্যাকআপেই থাকবেন, মেইন স্টার্টটাই করবেন কিন্তু আমার কাছে মনে হয় ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস। সবচেয়ে আলোচিত জায়গা, সব থেকে বহুল আলোচিত বা যেই জায়গাটা নিয়ে নাকি কথা হচ্ছে সেটা হচ্ছে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন বা ব্রাজিলের খেলার মূল আকর্ষণ যেখানে থেকে থাকে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন। সেখানে কিন্তু 9 জন রয়েছেন। এখানে কিন্তু অনেক ধরনের কথাবার্তা রয়েছে, চলছে, আলোচনা চলছে, সমালোচনা চলছে। আসলে ডন কার্লো কী করেছেন? সব থেকে যেই কথাটা প্রথমে বলছিলাম যে জোয়াও পেদ্রোর মতন প্লেয়ারকে তিনি রাখেননি এবং তাকে কিন্তু সরাসরি সরি বলেছেন। জোয়াও পেদ্রো যেই পারফরমেন্সটা তিনি দেখিয়েছিলেন না, এই চেলসির পুরো সিজনে 20টা গোল করেছিলেন, 49টা ম্যাচে 20টা গোল, 9টা অ্যাসিস্ট প্রবাবলি। সো হি হ্যাড আ ট্রেমেন্ডাসলি গুড সিজন উইথ চেলসি। সেখানে চেলসি হয়তো বা অ্যাজ এ টিম কিছুই করতে পারেনি, সেটা একটা পয়েন্ট হতে পারে। বাট আমরা কিন্তু ভেবেছিলাম যে ব্রাজিলের এই মেইন নাম্বার 10 যদি হয় এই ওয়ার্ল্ড কাপের জন্য তাহলে কিন্তু সেটা হবে জোয়াও পেদ্রো। কিন্তু পেদ্রোকে আনফর্চুনেটলি আসলে কার্লো অ্যানচেলত্তি কেন জায়গা দিতে পারলেন না, সেটা অ্যানচেলত্তির মাথায় আসলে সেটা সলিউশনটা রয়েছে। তবে যারা যারা রয়েছেন যদি আগে একটু দেখে নিই কারা কারা রয়েছেন। ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে কিন্তু রয়েছেন ম্যাথিয়াস কুনিয়া, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত একটা সিজন কেটেছে তার। রয়েছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি, রয়েছেন লুইস এনরিকে, তারপর রয়েছেন এনরিক যিনি নাকি রিয়াল মাদ্রিদ থেকে লোনে লিওতে এসে খেলছেন। তারপরে রয়েছেন বার্সেলোনার স্টার রাফিনিয়া, এরপরে রয়েছেন রায়ান, ইগোর তিয়াগোর ইনক্লুশনটা কিন্তু একটা চমৎকার ইনক্লুশন হয়েছে। এইখানে কিন্তু একটা দুর্দান্ত কল তিনি করেছেন অ্যানচেলত্তি, কারণ ইগোর তিয়াগোর ব্রেন্টফোর্ডের হয়ে সিজনটা খুবই ভালো কেটেছে। ইগোর তিয়াগো কিন্তু হতে পারেন এই ব্রাজিলের একটা এক্স ফ্যাক্টর। এবং দুইজন স্টার, একজন হচ্ছেন ব্রাজিলের বর্তমান এই লাইন আপের প্রতিষ্ঠিত বা স্ট্যাবলিশ স্টার ভিনিসিয়াস জুনিয়র, আর একজন ব্রাজিলের প্রিন্স বা রাজকুমার নেইমার জুনিয়র। নেইমারকেই কিন্তু রাখা হবে কি হবে না সেটা নিয়ে এতটা বেশি উন্মাদনা বা এক্সাইটমেন্ট ছিল ব্রাজিলিয়ান সাপোর্টারদের ভেতরে। নেইমার একেবারে সিনারিও থেকেই কিন্তু বেরিয়ে গিয়েছিলেন। কার্লো আনচেলত্তি আসার পরে নেইমারকে আসলে তিনি কোনোভাবেই কোনো টিমেই কোথাও কিন্তু কল করেননি। সেইখান থেকে নেইমারকে নিয়ে কিন্তু তিনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন। ইট ইজ এ বিগ কল ফর অ্যানচেলত্তি অ্যাজ ওয়েল এজ ফর নেইমার। অবশ্যই নেইমারের উপরে এমন একটা ইনভিজিবল প্রেশার থাকবে, নেইমার কি সেই প্রেশারটা কন্ট্রোল বা হ্যান্ডেল করতে পারবেন কিনা সেটা দেখবার বিষয় থাকবে। বাট একটা জিনিস কিন্তু এখানে না বললেই না, অ্যানচেলত্তি কিন্তু নেইমারকে ক্লিয়ার কয়েকটা কথা বলে দিয়েছেন যে তার মেইন বা স্টার্টিং 11-এ খেলাটা কোনোভাবে নিশ্চিত না, সে মিডিয়া হাইপ নিয়ে কোনো কিছু করতে পারবে না, সে ডিসিপ্লিনভাবে থাকতে হবে। অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে কিন্তু নেইমারকে তিনি দলে রেখেছেন। নেইমার আবার ছোট্ট একটা ইঞ্জুরিও এখন সাফার করছেন, যেটা নাকি 5 থেকে 10 দিন লাগবে তাকে রিকভার করতে। যদিও
স্যান্টোসের হয়ে কিন্তু শেষে এসে নেইমার খুব ভালো পারফর্ম করেছেন। তবে আসলে অ্যানচেলত্তি কোন ফরমেশনে বা কোন স্ট্র্যাটেজিতে তিনি এই দলটা নিয়ে খেলতে নামবেন সেটা নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ আসার আগে আমরা আরও বেশি আলোচনা করব, ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করব। তখন আমরা আসলে ডিটেইলে বলতে পারবো যে অ্যানচেলত্তি কী ফরমেশনে বা কোথায় কাকে কিভাবে করে নিয়ে খেলাবেন। আমার কাছে এখনও মনে হয় যে এই স্কোয়াডটাতে যদি আমি একটা প্রবাবল বা স্টার্টিং 11টা আপনাদের সাথে শেয়ার করি, তার আগে একটা কথা বলে নিতে চাই যে 4-2-3-1, কারণ এইখানে যেই সেট অফ প্লেয়ার্স রয়েছেন আমার কাছে মনে হয় ডাবল পিভটে কিন্তু অ্যানচেলত্তি খেলাবেন বা সেটাই প্রেফার করবেন। ব্রাজিলের স্টার্টিং 11টা আসলে কেমন হতে পারে, অ্যানচেলত্তি কীভাবে আসলে খেলাতে পারেন, সেটা নিয়ে যদি আমরা একটু যদি আমরা ছোট করে এখন প্রাথমিকভাবে দেখতে চাই, আমার কাছে যেটা মনে হয় যে ব্রাজিলের স্টার্টিং 11টাতে অ্যালিসন বেকার অবশ্যই তিনিই থাকবেন গোলপোস্টের নিয়ন্ত্রণে, এবং তার সাথে সেন্টার ডিফেন্সে কিন্তু থাকবেন মার্কিনিয়াস এবং গ্যাব্রিয়েল, এইটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। লেফট ব্যাকে আলেক্সান্ড্রোকেই খেলানো হবে এবং রাইট ব্যাকে ওয়েসলিকে দিয়ে স্টার্ট করানো হবে। যদিও সেখানে ওয়েসলি কি ড্যানিলো, আমার কাছে মনে হয় যে এখন কারেন্ট পারফরমেন্স বা ফর্ম বিবেচনায় ওয়েসলিকে দিয়েই আসলে অ্যানচেলত্তি স্টার্টটা করাবেন। ক্যাসিমেরো এবং ব্রুনো গিমারেস নাম্বার 9-এ যাকে খেলানো হবে বা যাকে স্টার্টটা করানো হচ্ছে ম্যাথিয়াস কুনিয়া, তার সাথে কিন্তু কানেক্টর রোলটা প্লে করার জন্য কিন্তু এই ব্রুনো গিমারেস অথবা ক্যাসিমেরোকেই কিন্তু সেই রোলটা প্লে করতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা কিন্তু খুবই স্ট্রং এক্সপেরিয়েন্স, কোনোরকম কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা বলতে পারি যে দুই উইংয়ে, এক উইংয়ে কিন্তু লেফটে ভিনিসিয়াস জুনিয়র, তিনি তো থাকবেনই। ভিনিসিয়াস একে তো অ্যানচেলত্তির ফেভারিট প্লেয়ার, রিয়াল মাদ্রিদে যখন ছিলেন তার সাথে তিনি ব্রাজিলের কারেন্ট এই টিমের সব থেকে বড় স্টারই হয়তো বা বলা যায়। এবং রাইটে রাফিনিয়া যেই রকম পারফর্ম করছেন বার্সেলোনার হয়ে গত 2টা বছরে, রাফিনিয়ার রিপ্লেসমেন্ট আসলে এখন ব্রাজিল তাকে দিয়েই স্টার্ট করাবে। লুইস এনরিকে নাকি এনরিক, কে হবে নাম্বার 10 পজিশনে খেলার জন্য? সেন্টার ফরওয়ার্ডে কি লুইস এনরিকে, জেনিথ সেন্ট পিটার্সবার্গের প্লেয়ার, তাকে খেলানো হবে নাকি সেখানে এনরিককে খেলানো হবে? আমার কাছে মনে হয় যে এখানে লুইস এনরিককেই আসলে প্রেফারটা বেশি করা হতে পারে। আর যদি বলি সেকেন্ড স্ট্রাইকার বা ফলস নাম্বার 9, সেকেন্ড স্ট্রাইকারের রোলটাতে আসলে ম্যাথিয়াস কুনিয়াকে আসলে আমার কাছে মনে হয় স্টার্ট করানো হবে। নেইমারকে কিন্তু স্টার্টিং 11-এ আমরা দেখতে পাবো না, এবং আমারও ধারণা যে ডন কার্লো কিন্তু নেইমারকে দিয়ে স্টার্ট করবে না। নেইমারের কিন্তু এখন নেইমারকে কোন রোলে খেলানো হবে? আমার কাছে মনে হয় যে ম্যাথিয়াস কুনিয়ার ব্যাকআপ হিসেবেই নেইমার থাকবেন। ফলস নাম্বার 9 কি অ্যাটাকিং মিডফিল্ডার, নেইমার ওই জোনটাতে কিন্তু ফুলটাই তিনি কভার করতে পারেন বা সেখানে তিনি খেলতে পারেন। তো আমার কাছে মনে হয় যে নেইমার স্টার্টিং 11-এ তিনি থাকবেন না, আনলেস যদি কোনো ম্যাচে নেইমার সাব হিসেবে নেমে যদি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেন, তাহলে তারপরে সিনারিওটা চেঞ্জ হতে পারে। সো এই যদি হয়ে থাকে একটা স্টার্টিং 11 ব্রাজিলের, এই 11টা দেখলে কিন্তু আবার আপনি শুধু যদি 2টা ফুল ব্যাক দেখেন লেফট বা রাইট, এটা ছাড়া ব্রাজিলের কিন্তু পুরো টিমটা কিন্তু খুবই ভালো লাগছে, খুবই স্ট্রং লাগছে। ব্রাজিলের সব থেকে দুর্ভাগ্যের জায়গা হচ্ছে তাদের কয়েকজন কি প্লেয়ারের ইনজুরি বা কয়েকজন কি প্লেয়ারকে এক্সক্লুড করা হয়েছে, যেমন রিয়াল মাদ্রিদের রড্রিগো, এবং এরপরে কিন্তু মিডফিল্ডে অ্যান্ড্রেস সান্টোস, তাকেও নেওয়া হয়নি, ইনজুরির কারণে ছিটকে গেছেন এদুয়ার্ড মিলিতাও। তারপরে জোয়াও পেদ্রো, তাকে নেওয়া হয়নি। সো অনেক ধরনের কন্ট্রোভার্সি কিন্তু রয়েছে, অনেক ধরনের ইপস অ্যান্ড বার্টস কিন্তু এই স্কোয়াডে রয়েছে। বাট যদি আপনি স্টার্টিং 11 বা স্টার্ট করতে পারে কারা, সেইটা যদি দেখেন ব্রাজিলের পুরো স্কোয়াডটার আমার কাছে একমাত্র উইকনেস বা উইক জোনটা লাগছে দুই পাশের দুই ব্যাক। এটা ছাড়া কিন্তু ব্রাজিল একটা ভালো স্কোয়াড তৈরি করেছে, কিন্তু প্রশ্ন থেকে যাবে যে ব্রাজিল কি এই স্কোয়াডটা নিয়ে কি এইবার তারা 2026 বিশ্বকাপে মিশন হেক্সা কমপ্লিট করতে পারবে কিনা সাকসেসফুলি? এত বছর পর, 24টা বছর পর এসে কি ব্রাজিল পারবে শিরোপা পুনরুদ্ধার করতে? সেটা কিন্তু দেখবার বিষয় থাকবে। ট্যাকটিক্যাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল আলোচনা নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ আসতে আসতে আমরা আরও বেশি আলোচনা করব। সো এই স্কোয়াডটা নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? ব্রাজিলিয়ান ফ্যান্স যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাইবো যে এই ব্রাজিল আসলে কতদূর যেতে পারবে। আপনারা কি বিশ্বাস করেন যে এই স্কোয়াড নিয়ে কার্লো অ্যানচেলত্তির এই অধ্যায়টা কি সাকসেসফুলি ব্রাজিল মিশন হেক্সা কমপ্লিট করতে পারবে কিনা? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।